নমস্কার। কথার কোলাজের সান্ধ্য বাসরে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, বহু আলোচিত বিষয়, কিন্তু বহু আলোচিত বিষয়েও মাঝে মাঝে আলোচনা করে মনে করিয়ে দিতে হয়। অস্ত্র ধার দিয়ে রেখে দিলে থাকে না, মাঝে মাঝে শান দিতে হয়। সেই রকম একটি বিষয় আমাদের সেই মানুষটি যার তুল্য মানুষ খুব কম বা জন্মাননি দেশে, সেই নেতাজি সুভাষ সম্বন্ধে আলোচনা আজকে আমাদের। প্রথমত, এই বিষয়টি ইতিহাসে অবহেলিত নয় বলেই দাবি করছে ইতিহাস, কিন্তু আজাদহিন সরকার গঠন এবং আজাদহিন সরকারকে 9টি রাষ্ট্রের স্বীকৃতি দান বিষয়টি যদি ইতিহাসে অবহেলিত না হয়ে থাকে, তাহলে শতকরা 80% বা 85% কলেজ স্টুডেন্ট বিষয়টি জানে না। জিজ্ঞেস করে দেখেছি, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে পড়াশুনো করার, কাজ করার, তাদেরকে কথা বলে দেখেছি, তারা অনেকেই বিষয়টি জানে না, তাদের এই বিষয় সম্বন্ধে কোনো ধারণাও নেই। সুভাষচন্দ্র যে একটি স্বাধীন আইএনএ সরকার গঠন করেছিলেন। আসুন আমরা বিষয়টা দেখি। 1940 সালের 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার, আজাদ হিন্দ সরকার বা আরজি হুকুমত ই আজাদ হিন্দ গঠনের সাহায্যে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জাপান স্বীকৃতি দিয়েছিল, সামরিক ও রাজনৈতিক প্রধান সহায়তাকারী দেশ স্বীকৃতি তারা দিয়েও ছিল। ইটালি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, মুসোলিনির সরকার এই অস্থায়ী সরকারকে সম্পূর্ণ স্বীকৃতি দেয়। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার এই মিত্র রাষ্ট্র সমর্থন জানিয়েছিল ভারতবর্ষের এই স্বাধীনতাকে। বর্মা, বর্তমান নাম মায়ানমার, এই রাষ্ট্রে পরে সরকারের সদর দপ্তর, আজাদহিন সরকারের সদর দপ্তর স্থানান্তরিত হয়। দ্বিতীয় ফিলিপাইন প্রজাতন্ত্র, এরাও জাপানের মিত্র দেশ হিসেবে সমর্থন দেয়। এছাড়া আরও 4টি দেশও সমর্থন দিয়েছিল। সব মিলিয়ে 9টি দেশ সমর্থন দিয়েছিল ভারতের এই স্বাধীন সরকারকে। সমর্থন দেয়নি ভারত নিজে। ভারতে তখন কংগ্রেসের প্রতাপ, কংগ্রেসিরা তখন দেশের স্বাধীনতা থেকে আরম্ভ করে সব কিছু নীতি নির্ধারণ করছে। কংগ্রেস যা বলবে সেটাই একদম গসপেল ট্রুথ, সেটাই মেনে নিতে হবে। সেই কংগ্রেসের গান্ধী, নেহেরু এই সরকারকে স্বীকৃতি দেয়নি। পরে অবশ্য নেহেরু পাকস্খলনের পন্থা হিসেবে যখন আইএনএর বিচার ট্রায়াল হয়েছিল লালকেল্লায়, তখন নেহেরু বিষয়টা তদারক করেছিলেন। তখন তো আর ফিরে আসার সম্ভাবনা নেই সুভাষের, অন্তত সেটা তখন তারা বিশ্বাস করতেন, যদিও অনেকেই জানতেন সুভাষের পরিণতি কী হয়েছে। তবুও ফিরে আসা সম্ভব না, কারণ এই চুক্তিতে ভারত স্বাধীনতা পেয়েছে। দীর্ঘ সময়, প্রায় এই একবিংশ শতাব্দীতেও বোধহয় সেই সময়টা সবটা শেষ হয়নি, যে সুভাষ জীবিত বা মৃত ফিরে এলে মৃতদেহ বা জীবিত সুভাষকে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়া হবে, এই শর্তে স্বাধীনতা কেনা হয়েছিল, ভিক্ষা লাভ করা হয়েছিল। আর সেই স্বাধীনতা, ভিক্ষা লাভ কথাটা যদি কারুকে আঘাত করে আমাকে মাফ করবেন, আমি অপমান করার অর্থে বলিনি। আমি বলেছি এই অর্থে যে স্বাধীনতা আমরা একটা সমঝোতার মধ্যে দিয়ে পেয়েছিলাম, সুভাষের নীতি, রক্তক্ষয়ী সংগ্রাম, আন্দোলনের মধ্য দিয়ে পাইনি, সেই অর্থে বলেছি। তবুও আমি আবার ভিক্ষা শব্দটার জন্য মাপ চাইছি। যাই হোক, এই যে স্বাধীনতা আমরা লাভ করেছিলাম সুভাষের, সেই স্বাধীনতায় নেহেরু কি বলেছিলেন জানেন? নেহেরু বলেছিলেন যে যদি সুভাষ জাপানি বাহিনী নিয়ে আসে তাহলে আমি প্রথম তরোয়াল ধরব সুভাষের বিরুদ্ধে, ভারতের
পক্ষ থেকে। ভাবুন, ভাগ্যিস এরম কিছু ঘটনা ঘটেনি, ভাগ্যিস তরোয়াল ধরেনি, তাহলে প্রথম ধাক্কাতেই পণ্ডিতজিকে ধরাশায়ী হতে হতো। কারণ বড়লোকের ছেলে, হ্যারো ইউনিভার্সিটির ছাত্র ছিলেন শুনেছি, তো সেই আদরে মানুষ হওয়া, আজাদিন ফৌজের সঙ্গে রুটি ভাগ করে মাটিতে বসে খাবার অভিজ্ঞতা তো ছিল না। আরাম হারাম হ্যায় থিওরিটিক্যালি, আর বাকি তো আরামেরই জীবন। তার পক্ষে সুভাষের সঙ্গে তরোয়ালের যুদ্ধে যেটা সম্ভব ছিল না। ধরলে যাই হোক, কী হতো সেটা অনুমানের বিষয়। তো গান্ধীও সমর্থন করেননি, কারণ গান্ধীর নীতি ছিল অহিংসা নীতি। অহিংসা, অহিংসার দ্বারা কেউ কারোর অধিকার ছেড়ে দেয়, এরম মানে উন্মত্তবোধ শব্দ আমি কখনো শুনিনি। এই উন্মার্গগামী দর্শনের জন্যেই ভারতবর্ষ স্বাধীন হতে পারেনি বহুদিন। না, আমরা যুদ্ধ করব না, যুদ্ধের ফল লাভ করব, আমরা অহিংস, ওরা মারবে, আমরা পিঠ পেতে দেবো। মুসলমান ধর্ষণ করবে নোয়াখালীতে হিন্দু নারীদের, স্বামীকে হত্যা করে, সেই হিন্দু নারী সেই মুসলমানকে বিয়ে করবে, আমরা যে অহিংস। আমি জানি না, গান্ধীজিও সুভাষকে সমর্থন করেননি, কারণ তিনি সুভাষকে প্রথম থেকেই পছন্দ করতেন না, কারণ সুভাষের জন্য তার জনপ্রিয়তা নষ্ট হতে পারে, এই রকম একটা ধারণা গান্ধীর হয়েছিল। আর সুভাষ যদি মাথা তুলে দাঁড়ায়, তাহলে গান্ধীর যে জায়গা থাকবে না, সেটাও মোহনদাস করমচন্দ্র গান্ধী বুঝেছিলেন। যাই হোক, তো সেই সময় সুভাষচন্দ্রকে কেউ সমর্থন দেয়নি, সুভাষচন্দ্র কারুর সমর্থন পাননি। সুভাষচন্দ্র অনেক দূর পর্যন্ত ইম্ফলে এসে ভারতের পতাকা উত্থিত হয়েছিল, ভারতের জাতীয় পতাকা, কিন্তু ভারতের ভেতর থেকে পাওয়া যায়নি কোনো রকম আশ্বাস। সুভাষচন্দ্র যেটা ভেবেছিলেন, পথের দাবির সব্যসাচী ডাক্তারকে মনে করুন, পথের দাবি রাসবিহারী বসুর জীবন ঘটনাক্রমে লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ব্যান হয়ে গেছিল বইটা। সেই পথের দাবির কথা ভেবে দেখুন তো, সেইখানে পথের দাবির সব্যসাচী কী এক্সপেক্ট করেছিলেন, যে বাইরে থেকে তিনি আঘাত হানবেন, ভেতরে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠবে। অপূর্বর মতো লোকেরা বিরোধিতা করেছিল, ভারতীয় বিরোধিতা করেছিল, ভারতী খ্রিস্ট ধর্মের ধর্মধারিণী ছিলেন। তো এইখানে সকলেও ভারতী বলেছিল, ওই বিভৎসতা যেন এদেশে, ওই অগ্নিস্ফুলিঙ্গ, যখন ডাক্তার বলেছিলেন একটা অগ্নিস্ফুলিঙ্গ যখন একটা জনপদ ধ্বংস করে, তখন সেই অগ্নিস্ফুলিঙ্গের মাপ কতটুকু জানো ভারতী? ভারতী বলেছিলেন, ওই সাংঘাতিক সব কাণ্ড তুমি কি এদেশেও টেনে আনতে চাও দাদা? সে আনার পক্ষপাতী ছিল না, তার কথাতেই বোঝা যায়। থাকবে না, কারণ তিনি এই কথাও তিনি শরৎচন্দ্র বলেছেন যে আজীবন ভারত ডাক্তারের মুখ দিয়ে পথের দাবির, যে তুমি আজীবন খ্রিস্টান ধর্মের যাজকদের মধ্যে তাদের অহিংসার বুলি, একতরফা বুলি শুনে বড় হয়েছ, তারা ভারতকে শোষণই করতে চেয়েছে, তোমার দোষ নেই ভারতী, দোষ আমাদেরও নেই, দোষ এই দেশের মানুষেরও। তারা বুঝেছিল সুভাষ আসছে জাপান নিয়ে আক্রমণ করতে, জাপানি সৈন্য নিয়ে। তাই সুভাষের এই যে এতখানি এগিয়ে যাওয়া, সেটা সুভাষ চেয়েছিলেন যে দেশের মধ্যে থেকে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠবে, তার ফলে আমরা অনায়াসে যুদ্ধ করে স্বাধীন ভারতবর্ষ তৈরি করতে পারবো। সেই স্বাধীনতার দাম অন্য হতো, দাম দিয়ে জিনিস না কিনলে। সাধারণ সংসার জীবনে দেখুন না, আপনি বাজার করতে গেলে আপনাকে একটা জিনিস ফ্রিতে দিয়ে দিল, অনেক টাকার বাজার করেছেন বলে, আপনি সেটা মূল্য দেবেন না। যেগুলো পয়সা দিয়ে কিনেছেন সেটারই মূল্য, দাম দিয়ে না কিনলে মানুষ কোনো কিছু বোঝে না। আর বামপন্থীরা তো তখন ইংরেজের বন্ধু, জনযুদ্ধ, পিপলস ওয়ার, সে কি দুর্দান্ত গলা কাঁপিয়ে বলা, সেই বামপন্থীরা তখন তো সুভাষকে সহায়তা করবেন না। অবশ্য তারাও পাপস্কালন করেছিলেন, যখন ওই লালকেল্লার সেই ট্রায়াল বিচার সভা, তখন বামপন্থীরা তাদের জন্য রাস্তায় নেমেছিলেন। এরা আপোষের রাস্তায় নামেন, এবং এরা বহু বছর পরে বলেন, ও বড্ড ভুল হয়ে গিয়েছে, ঐতিহাসিক ভুল, আমরা ভুল মেনে নিচ্ছি। যাই হোক, বামেরা ভুল মেনে নিচ্ছেন। সুভাষকে সহায়তা করেনি কোনো শক্তি। সুভাষের এতখানি আয়োজন, বিশ্বজোড়া আয়োজন, জাপান, জার্মানি, এরা সাহায্য দিয়েছিল, অক্ষশক্তি। গান্ধী অক্ষশক্তির বিরুদ্ধে ছিলেন, অহিংস আন্দোলন, পণ্ডিত জওহরলাল নেহেরু ফ্যাসিবাদের বিরোধী ছিলেন, যদিও তিনি
ফ্যাসিবাদের বিরোধী, কিন্তু তার জীবনাদর্শ বা ভারতকে শাসন করার পদ্ধতি কি বলে? আপনারা তো প্রচুর শিক্ষিত, আমার কথা বাদ দিন, আপনারা ভেবে দেখুন না কি বলে। ফ্যাসিবাদের তীব্র বিরোধী ছিলেন গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত, কাশ্মীরের পণ্ডিত জওহরলাল নেহেরু পণ্ডিত? জিজ্ঞাসা চিহ্ন। নমস্কার।